দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় 1990 সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু হয় 90 দশকের শেষ দিকে। তবে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2010 সালের পর এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে প্রশিক্ষণ, অর্থায়ন, বাজারজাতকরণের সহায়তায় অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষভাবে সহায়তা করছে, যা তাদের মানব মর্যাদা বৃদ্ধিতে সহায়ক। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র ঋণ এখন আর ক্ষুদ্র বৃত্তের মধ্যে সীমাবদ্ধ না থেকে উপযুক্ত ঋণ হিসেবে আবির্ভূত হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন একটি সরকারি ফাউন্ডেশন। এটা প্রতিষ্ঠিত হয় 1990 সালে। এর সঙ্গ স্মারকে ক্ষুদ্র ঋণের উল্লেখই নাই, কিন্তু বাস্তবে ওই সময়ে যারা এটার ব্যবস্থাপনায় ছিলেন এবং ওই সময়ে দেশে যে চিন্তাভাবনা বিরাজমান ছিল তার পরিপ্রেক্ষিতে এটাকে একটা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হয়। অর্থাৎ তার সহযোগী সংস্থাদেরকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করতে শুরু করে, যারা এই অর্থ দিয়ে দরিদ্র পিছিয়ে পড়া মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করেন। কিন্তু অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। মনে করা হতো যে তারা এটা ফেরত দিতে পারবে না। তবে অচিরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র নিরসন সম্ভব নয় এবং টেকসই দারিদ্র তো নয়ই। তো সেই জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন কিছু কিছু বৈচিত্র্যায়ন আনার চেষ্টা করে কর্মসূচিতে। একটি করা হয় যে অতি দরিদ্র যাদেরকে আগে ঋণ দেওয়া হতো না তাদেরকে ঋণ দেওয়া শুরু করে এবং এই দিক থেকে একটি বড় প্রকল্প বাস্তবায়ন শুরু করে উত্তরবঙ্গে মঙ্গা নিরসনের লক্ষ্যে অতি দরিদ্র যারা তাদেরকে, এবং পাশাপাশি শুধু অর্থায়ন নয়, কিছু কিছু শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যবস্থাও করা হয়। আরেকটি কাজ করা হয় যেটা প্রথাগত যে ক্ষুদ্র ঋণ, সেটা সপ্তাহে সপ্তাহে ফেরত দিতে হয়, কিন্তু 2000-এর পরবর্তীকালে সেখানেও কিছু বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়, উদ্যোগ কিছু হাতে নেওয়া হয়। তারপরেও এই প্রতিষ্ঠানটা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবে থেকে যায়। 2010 সালে একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়। মানুষের জীবন বহুমাত্রিক, দারিদ্র্য বহুমাত্রিক। কাজেই বিভিন্ন অনুষঙ্গ নিয়ে যদি কাজ না করা হয় তাহলে দারিদ্র্য সঠিকভাবে নির্মূল করা সম্ভবপর নয়। তো সেই দারিদ্র্যের মধ্যে আছে শিক্ষা, আছে স্বাস্থ্য, আছে তার পারিপার্শ্বিক অবস্থা, আছে জলবায়ু পরিবর্তনের অবকাঠ মোকাবিলার বিষয় আছে, সামাজিক পুঁজির বিষয় আছে, অবকাঠামোর বিষয় আছে। এই সমস্ত বিষয় নিয়ে একটি কর্মসূচি শুরু করা হয়। প্রথমে সেটা 21টি ইউনিয়নে, তারপরে 14টি, তারপরে 8টি করে 43টা শুরু হয় 2011-12 সালের দিকে। তার পরবর্তীতে আরও 100টি ইউনিয়নে নেওয়া হয় এবং এই সবগুলো ইউনিয়নে এটা একটা পুরা দমে কার্যক্রম চলছে এবং সেখানে আমরা লক্ষ্য করছি মানুষের মধ্যে অনেক উৎসাহ, অনেক উদ্দীপনা। তারা আরও এগিয়ে যেতে চায়, কারণ তাদের যে যে সমস্যাগুলো আছে সবগুলোর দিকেই নজর দেওয়া হচ্ছে। এছাড়াও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রত্যেকটি কর্মকাণ্ডে এখন আমরা কতগুলো বিষয়ের উপর জোর দিয়ে থাকি। একটা বিষয় হচ্ছে যে প্রযুক্তি, অর্থায়ন তো বটেই, প্রযুক্তির দিকে আমরা নজর দিচ্ছি, আমরা নজর দিচ্ছি প্রশিক্ষণের দিকে, আমরা নজর দিচ্ছি উৎপাদিত দ্রব্যগুলো যাতে বাজারজাত করা যায়। আর এই কর্মকাণ্ডগুলো যখন আমরা করছি তখন আমরা আস্তে আস্তে এটাকে সম্প্রসারিত করছি। অতি দরিদ্রের দিকে আমাদের অবশ্যই নজর আছে, তারা যেটা ব্যবহার করতে পারে সেই অর্থই তাদেরকে প্রাথমিকভাবে দেওয়া হয়, কিন্তু পাশাপাশি তার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তার যে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সহায়তা দেওয়া হয়, তাকে যে প্রযুক্তি ব্যবহার করবে সেটা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা উদ্যোগে যাচ্ছি, সেখানে আমরা এখন 10 লাখ টাকা পর্যন্ত একজন ব্যক্তিকে যদি বাস্তব অবস্থায় সেটা সঠিক মনে হয় 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। তো এছাড়াও অন্যান্য যত কর্মকাণ্ড পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে আছে সব জায়গায় এখন অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ, প্রযুক্তি এবং
উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণে সহায়তা দেওয়া হয়। তো দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে এই উদ্যোগগুলো ছড়িয়ে পড়ছে। সেখানে যারা উদ্যোক্তা তাদের তো কর্মসংস্থান হচ্ছে, তাদের পরিবারের উন্নতি হচ্ছে, পাশাপাশি আরও অনেকেরই কর্মসংস্থান হচ্ছে। তো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যেভাবে শুরু করেছিল সেখান থেকে এখন সম্পূর্ণ একটা ভিন্ন প্রতিষ্ঠান। এটা একটা উন্নয়ন প্রতিষ্ঠান। এখন মানুষের, সাধারণ মানুষের, দরিদ্র মানুষের, পিছিয়ে পড়া মানুষের দিকে নজর দিচ্ছে এবং যারা এগিয়ে যাচ্ছেন তাদেরকেও সহায়তা করছে যারা তারা এগিয়ে যেতে পারেন। পিকেএসএফ এর এই সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। তেমনি একটি সহযোগী সংস্থা সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি বা সাস। 1988 সালে ঢাকার অদূরে সাভার থেকে সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি বা সাসের কার্যক্রম শুরু হয়। পরে ক্ষুদ্র ঋণকে প্রাধান্য দিয়ে এই সংস্থার কার্যক্রম গ্রাম ও শহরে উভয় স্থলে খুব দ্রুত গতিতে এগিয়ে চলে। মূলত পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আর সেই ধারাবাহিকতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি বা সাস। সাস মূলত 1988 সালের সারা বাংলাদেশে প্রথম যখন বন্যাটা হয়, বিশেষ করে স্বাধীনতা পরবর্তীতে বন্যা হয়, সেই বন্যার পরবর্তীতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে এটা যাত্রা শুরু। 1992 সালে পত্রিকায় যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেই পত্রিকার বিজ্ঞপ্তির সূত্র ধরেই এই সংস্থা পিকেএসএফের কাছে আবেদন করে 1992 সালে। তখনই এটা পিকেএসএফের সাথে পার্টনারিংটা শুরু হয়। আর্থসামাজিক উন্নয়নের জন্য যে একটা প্রাতিষ্ঠানিক সহযোগিতা, সেটা শুরু হয় আপনার এই পিকেএসএফের সহযোগিতায়। তাদের সহায়তা এবং তাদের যে ঐকান্তিক যে একটা সম্পর্ক, সহযোগিতা, সেটার মাধ্যমে আমরা আমাদের স্টাফ ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যথেষ্ট সহযোগিতা পাই। আমাদের প্রাতিষ্ঠানিক যে দক্ষতা উন্নয়নের জন্য তারা যেভাবে নিবিড় পর্যবেক্ষণ করে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, সেটা ছিল আসলে অনুকরণীয় এবং স্মরণীয়। সাভারের মোহাম্মদ জাহাঙ্গীর আলম একসময় পর্যটনে তার হস্তশিল্পের পণ্যের দোকান ছিল, কিন্তু দোকানের স্বল্প আয়ে তার টানাপোড়েনের সংসার ছিল। সে সময় তিনি অন্যের জমিতে ভাড়া করে বাড়ি করে বসবাস করতেন। এখন তার সময় বদলেছে। আজ শোনাবো তার ঘুরে দাঁড়ানোর সাহসী গল্প। মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পর বাড়ি থেকে রাগ করে এক কাপড়ে ঘর ছেড়েছিলেন জাহাঙ্গীর আলম। ঢাকায় এসে ফুটপাতে বসে গুটি কতেক হস্ত সামগ্রী নিয়ে বিক্রি করতেন জাতীয় স্মৃতিসৌধের সামনে। পরে হকার পুনর্বাসনের আওতায় তিনি পর্যটন মার্কেটে একটি দোকান বরাদ্দ পান। সেই দোকানেই তিনি তার ব্যবসা শুরু করেন। সে সময় তার সম্পদ বলে কিছুই ছিল না। পর্যটনের দোকানের সামান্য আয়ে খেয়ে না খেয়ে সংসার চলত। দোকানের আয়ে সন্তুষ্ট ছিলেন না জাহাঙ্গীর। চিন্তা করতে থাকলেন কি করে আয় বাড়ানো যায়। তাই তার দোকানের সামগ্রীগুলো খুলে খুলে দেখতেন, সেগুলো কিভাবে তৈরি করা হয়েছে তার কৌশল রপ্ত করতেন। তারপর বাড়িতে বসে সেগুলো বানানোর চেষ্টা করলেন। নবীনগর পর্যটনের একটা কুটিরশিল্প দোকান ছিল, ওইখান থেকে আমি কিনা বিক্রি করতাম। ওইখান থেকে যে তারা এইভাবে কিভাবে তৈরি করছে ওইটাই আমি অভিজ্ঞতা করে আমি বললাম যে নিজে নিজে যে আমি একটা মালিক হতে চাই। তো মালিক হতে চাই, আর যখন আমি এটার উদ্যোগ নিলাম যে আমার শিখতে হবে, তো আমি 1 পিস 2 পিস করে দোকান থেকে জিনিস কিনে আইনা দোকানে বসে বসে ট্রেনিং দিতাম। সারাদিন দোকানদারিও করতাম, প্লাস ওটার সাথে আমি এটা ট্রেনিং দিতাম যে আমি শিখবো। তারা পারছে, আমি কেন পারবো না? এই জন্য আমার এটা উদ্যোগ যে আমি একদিন এটার একটা প্রতিষ্ঠান করব। ওইখান থেকে উদ্যোগ নিতে নিতে আমি আস্তে আস্তে শিখতে শিখতে আজকে এই পর্যন্ত আসছি। নিজের মেধা আর পরিশ্রম দিয়ে হয়ে উঠলেন হস্তশিল্পী। বাঁশ দিয়ে তৈরি করলেন ফুলের নানা রকম টব, শোপিস, কলমদানি, ওয়ালমেট, বেতের সোফা সেট, রিক্সা,
ইত্যাদি। জাতীয় স্মৃতিসৌধটা তৈরি করতাম আগে, স্মৃতিসৌধের থেকে তারপর আমি বেতের রিক্সা, দোলনা, সোফার সেট এগুলো বানাইতাম। এগুলোর থেকে তারপরে আমি যখন নবীনগরের দোকানটা দেখলাম যে আমি 2 জন লোক রাখছি, আমি দোকানে থাকলে তাদের কারখানায় লস হয়ে যায়, কারখানায় থাকলে দোকান লস হয়ে যায়। তাই আমি চিন্তা করলাম যে কোনো আমার একটা পথ বাইছে নিতে হবে। তখন আমি করলাম দোকানটা বিক্রি করে দিয়ে আমি এই কারখানাটা বড় করে করলাম। এই বড় করে কারখানা করার পর থেকে আমি এই বাঁশের চায়নার থেকে একটা মাল আসলো, এই মালটার জন্য দোকানদাররা বললো যে আপনি এই মালটা করেন, এই মালটা করলে আপনি লাভবান হবেন। তখন ওই বাঁশের থেকে আমি শুরু করলাম, বাঁশের ফ্লাওয়ার বক্স, বাঁশের ওয়ালমেট, বাঁশের কলমদানি, ফুলদানি এগুলো শুরু করলাম। দোকানে রোজগার কমে যাওয়ায় তিনি দোকান বন্ধ করে দেন। এরপর হস্তশিল্পেই মনোনিবেশ করেন, কিন্তু পুঁজির অভাবে তার রুগ্ন অবস্থায় চলতে থাকে। এর মধ্যে জাহাঙ্গীরের হস্তশিল্পকে এগিয়ে নিতে পাশে দাঁড়ায় সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি বা সাস। তার স্ত্রী ফরিদা বেগমকে সমিতির সদস্য করে নিয়ে ক্ষুদ্র ঋণের আওতায় ঋণ দেওয়া হয় মাত্র 3,000 টাকা। 1995 সালে সাস থেকে মাত্র 3,000 টাকা ঋণ নিয়ে তিনি তার ব্যবসা শুরু করেন স্বামী স্ত্রী মিলে। এভাবে ধীরে ধীরে তার ব্যবসার পরিধি বাড়তে থাকে। শুরুতে কেবল স্বামী স্ত্রীর পরিশ্রমে ঘরে বসে কাজ করতেন, যা তৈরি হতো তা তিনি নিজেই বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করতেন। পরবর্তীতে তার ঋণের পরিধি বাড়ায় তার ব্যবসাও বেড়ে ওঠে। তখন তিনি আশেপাশের কিছু মানুষকে এই কাজ শেখাতে থাকেন। এমন 9 জন কর্মী স্থায়ীভাবে কাজ করছেন জাহাঙ্গীরের কারখানায়। এছাড়া আরও 4 জন খণ্ডকালীন কর্মী আছে তার ফ্যাক্টরিতে। বেতন এখানে একজন আছে মিস্ত্রি, যে হেড মিস্ত্রি কাঠের, ও সব ডিজাইন এনে আমি দিই যে তুমি এটা এইভাবে এইভাবে কাটো, ও কাটে। তো ওর বেতন হলো 14,000 টাকা। আর তার সেকেন্ড যে তার বেতন হলো 9,000 টাকা। আর একজন হলো 8,000 টাকা, একজন 7,500, মহিলা আছে 4 জন, একজন 5,500, একজন 4,500, একজন 4,000, একজন 5,000। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কুটির শিল্প কারখানায় 4 জন নারী ও 5 জন পুরুষ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করেন। সম্পূর্ণ পারিবারিক আবহে সকলের আন্তরিক প্রচেষ্টায় সারাদিন কর্মমুখর থাকে এই কারখানা। বাঁশ ফাড়াই, কাঠি তৈরি, বার্নিশ, রং করা ইত্যাদি কাজগুলো করে থাকেন নারী কর্মীরা। আর এখানে কাজ করে তারা স্বামীর স্বল্প আয়ের সংসারে বেশ ভালোভাবে অবদান রেখে চলেছেন। সংসার আল্লাহ ভালোই চালায়। মনে করেন আমাদের মালিক সহযোগিতা করে, যে সমস্যা সে সময় যাইতে পারি বাসায়, আবার ছুটি চাইলে ছুটি দিতেছে, আবার কতক্ষণ কাজ করতেছি, রেস্ট নিতেছি, অনেক শান্তি গার্মেন্টসের থেকে। কিন্তু বকাবকি নাই, গালাগালি নাই, কিন্তু ই নাই, ভালোই। জাহাঙ্গীর আলম নিজের মেধা খাটিয়ে তৈরি করেন ঘর সাজানোর নানান উপাদান। বাঁশের তৈরি ঘুড্ডি ওয়ালমেট, কাঠের তৈরি বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের ম্যাপের বুকে ঘড়ি বসানো, কাঠের টুকরার উপর আরবি হরফের ক্যালিওগ্রাফি, আকর্ষণীয় কলমদানি, নানা ধরনের নানা ডিজাইনের এবং নানান বর্ণের ফুলদানি তৈরি করেন জাহাঙ্গীর। বাঁশ, কাঠ, বেত, হার্ডবোর্ড, মূলত এই উপাদানগুলো ব্যবহার করে সুনিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করা হয় এসব চমৎকার কারুকার্যপূর্ণ কুটির শিল্প। তার এই কাজের সাথে জড়িয়ে আছেন তার স্ত্রী ফরিদা, তার ছোট মেয়ে ও ছেলে। সংসারের অন্যান্য কাজের পাশাপাশি জাহাঙ্গীরের স্ত্রী ফরিদা বেগম নিপুণ হাতে মাটির তৈরি ফুলদানিতে এঁকে দেন বর্ণিল সব কারুকাজ। শীতে শীতে মাল বানাই, আবার এই যে বাঁশের সময়তে ডিজাইন করি। আবার ঢাকা চলে গেলে তখন বসে থাকি দোকানে, দেখি কেরা কীভাবে কাজ করে। এই বাঁশের ফুলদানি করি, আর ওই যে ওই ফুলদানি লেস লাগাই। জাহাঙ্গীর ফরিদা দম্পতির তৈরি
এই সকল জিনিসপত্র বিক্রি হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সব অভিজাত শপিং সেন্টারে। তিনি ক্রেতার অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করেন। আবার কারো দেয়া পছন্দের যে কোনো শোপিসের হুবহু কপিও তৈরি করে দিতে পারেন তিনি। এছাড়া তিনি বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র তৈরি করে পাইকারি বিক্রি করেন। প্রতি মাসে জাহাঙ্গীর আলম 5 থেকে 6 লক্ষ টাকার মালামাল বিক্রি করেন। কাঁচামাল, কর্মচারীর বেতন, পরিবহন খরচ ইত্যাদি বাদে প্রতি মাসে তার লাভ থাকে 40 থেকে 50 হাজার টাকার মতো। মোটামুটি মাসে 4 থেকে 5-6 লাখ টাকার মাল সেল হয়, তাতে বাকি থাকে 2-3 লাখ টাকা। আর বাদ বাকি যে নগদ পাই কারিগরের বেতন দিয়ে মাল সামানা কিনা, এদিকে বাসার খরচ, বাচ্চা কাচ্চার লেখাপড়া দিয়ে, তাতে মাসে 20-25 হাজার টাকা থাকে আর কি। আয়ের টাকায় তার সংসার চলছে বেশ ভালোভাবে। তার কারখানার পাশে কিছু জমি কিনে নিজে বাড়িও তৈরি করেছেন। ছোট 2 ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছেন, আর এগুলো করেও তারা বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন। অনেক দেখেই আয় রোজগার হয়। এই যে দোকানে আমার বড় ছেলের একটা দোকান দিছে, সেখানে আবার আমি প্রায় দোকান করি, বসে ছেলেরও সাহায্য করি। মনে হয় ওই দোকানেও বসি, বেচাকেনি করি, আবার এই দোকানেও কাজ করি। পরিশ্রম না করলে তার টাকাটা আসে না। জাহাঙ্গীর ফরিদা দম্পতির 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলে শারীরিকভাবে অক্ষম হলেও তিনি বাড়ির পাশের প্লাস্টিকের পণ্য সামগ্রীর দোকানে ব্যবসা পরিচালনা করছেন। তার বড় মেয়ের বিয়ে হয়েছে এবং ছোট 2 ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করছে। 2015 সালে জাহাঙ্গীর আলম ঋণ নিয়েছেন 1 লক্ষ টাকা। এই টাকায় তিনি তার কুটির শিল্প কারখানায় কিছু মেশিন কিনেছেন। ভবিষ্যতে আধুনিক মেশিন কিনে ব্যবসার পরিধি আরও বাড়াতে চান। তৈরি করতে চান মন কাড়া কারুকাজ খচিত ঘর সাজানোর নানা রকম সামগ্রী। মোহাম্মদ জাহাঙ্গীরের বসত বাড়ি, সাভারের 6.5 শতক জমি এবং প্লাস্টিকের পণ্য সামগ্রিক দোকান। দৃশ্যমান এসব উন্নতি সম্ভব হয়েছে সাসের তত্ত্বাবধান এবং পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায়। মেধা আর পরিশ্রম থাকলে একটা মানুষ কিভাবে সুন্দর জীবনে বাঁচতে পারেন, জাহাঙ্গীর ফরিদা দম্পতি তার উদাহরণ। নিজের চেষ্টায় তারা কাজ করে চলেছেন। বাস্তবতা বড়ই কঠিন, বেঁচে থাকতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচতে হয়। চেষ্টা আর পরিশ্রম দ্বারা কিভাবে সফল হওয়া যায় তা দেখিয়েছেন স্কুলের গণ্ডি না পেরানো মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তাদের ভাগ্যোন্নয়নে সব সময় পাশে আছে পিকেএসএফ এর আর্থিক সহায়তা। এছাড়া সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটি এর পরিচর্যার মাধ্যমে ফরিদা বেগমকে উন্নয়নের মূলধারায় আনা সম্ভব হয়েছে। আজকের প্রতিবেদনে একজন আমাদের সদস্য তার জীবনের একটি অত্যন্ত ধাপে ধাপে এগিয়ে যাওয়ার গল্প আমরা দেখলাম। তবে অনেক দিন খুব বেশি অগ্রগতি হয়নি। 2010-এর পরে তার অগ্রগতি দ্রুততর হয়েছে। তিনি 1995 সালে আমাদের সহযোগী সংস্থার সদস্য হন। তারপরে 3000 টাকা নিয়ে কাজ শুরু করেছিলেন, কিন্তু অনেক দিন খুব বেশি টাকা তাকে বাড়ানো হয়নি। তার কাজটি হলো বাঁশ দিয়ে নানান ধরনের শৌখিন জিনিসপত্র তৈরি করা, কাজেরও জিনিসপত্র তৈরি করা, যেমন ফুলদানি, ওয়ালম্যাট, এইরকম জিনিসপত্র। অনেক বৈচিত্র্যপূর্ণ তার উৎপাদিত দ্রব্যগুলো। 2010 সালের পর থেকে যখন অর্থায়ন বাড়ানো হয় তখন তার কাজ সম্প্রসারিত হতে থাকে এবং বর্তমানে তার কাজ এত বেশি সম্প্রসারিত হয়ে গেছে যে মাসে তার সব খরচ বাদ দিয়ে, এমনকি ছেলেমেয়েদের পড়াশোনার খরচ বাদ দিয়েও 40,000 টাকার মতো সঞ্চয় থাকে। ইতিমধ্যে কিছু জমি কেনা হয়েছে, একটু বাড়িও করেছেন। 2015 সালে 1 লাখ টাকা ঋণ 1 লাখ টাকা ঋণ নেন। তারপরে আরও কিছু সম্প্রসারিত হয়েছে এবং ভবিষ্যতে তার আরও ইচ্ছা আছে তার কাজগুলোকে সম্প্রসারিত করা। ইতিমধ্যে অন্যান্য কাজও প্লাস্টিক ব্যবহার করে
পাইপের উত্তর সুন্দর সুন্দর রং ডিজাইন ইত্যাদি করে তৈজসপত্র তৈরি করছেন, এমন শৌখিন জিনিসপত্র তৈরি করছেন। তো তার যে মেধা ছিল সেই মেধা নিজের চেষ্টাই তিনি কাজে লাগিয়েছেন, যদিও অবস্থা খুব অনুকূলে ছিল না শুরুর থেকে। তো এই যে একজন মানুষের তার আগ্রহ থাকার কারণে, মেধা ছিল, সেই মেধাকে ব্যবহার করার সুযোগ পাওয়ার কারণে এগিয়ে গেলেন। এই ধরনের এগিয়ে যাওয়াকেই আমরা সমর্থন করি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন থেকে এবং আমাদের সহযোগী সংস্থার পক্ষ থেকে। তাতেই আমরা দেখব যে আস্তে আস্তে যেখানেই এই ধরনের সুযোগ সৃষ্টি হচ্ছে সেখানেই মানুষ এগিয়ে যাবে এবং ভবিষ্যতে এই দেশটি একটি সুন্দর অর্থনৈতিকভাবে সামাজিকভাবে অগ্রগামী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান টেকসই উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময়ে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রচেষ্টায় দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে এসে নিজেদেরকে যেন মান মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ।